গণিতের তোমাদের ক্লাসে অধ্যায় আছে মোট 17টা। কয়টা আছে? 17টা। এর মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কি বলে সেট অফ ফাংশন, তৃতীয়টা হচ্ছে বীজগণিতীয় রাশি, তাই না? এভাবে চলতে চলতে একদম শেষের দিকের যে অধ্যায়টা নাম হচ্ছে কি পরিসংখ্যান, যেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স। কি বলছি? স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। এটা তোমাদের ক্লাস 8 এ ছিল তথ্য ও উপাত্ত নামে। কি নামে? তথ্য ও উপাত্ত নামে। আচ্ছা, ওকে ফাইন। আমি সেদিকে যাব না। তো এই যে এগুলোর মাঝে ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায় আছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্নকর্তা বা প্রশ্ন নির্মাতারা ওই অধ্যায়গুলোকে চুজ করে, পছন্দ করে। যেমন আমাদের প্রথম অংশ আছে সেট অফ ফাংশন। কি আছে? সেট অফ ফাংশন, বীজগণিতীয় রাশি, সূচক ও লগারিদম। ঠিক আছে, এই অধ্যায়গুলো সবচেয়ে বেশি পছন্দ হয়। আমরা প্রায় দীর্ঘ 10 বছর যাবত শুধুমাত্র এই গণিত নিয়ে রিসার্চ করতেছি যে একটা এক্সাম ট্রেনার বা এক্সাম কোশ্চেন সেটার এরা কিভাবে প্রশ্ন বানায়, এদের কাজকর্মগুলো কি, কলাকৌশলগুলো কি, কোন জায়গা থেকে প্রশ্নটাকে নির্বাচন করে এবং এদের কোন জায়গাটা ফেভার জোন থাকে যেখান থেকে প্রশ্ন না করলে তাদের পেটের ভাত হজম হয় না। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের কথা বলতে বলতেই চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে, কারণ আমাদের মেজর প্রবলেমটা কি জানো? আমরা ঢাকা থেকে বা দক্ষিণবঙ্গ থেকে অনেক গুণে পিছিয়ে আছি। কি আছে বলো দেখি? পিছিয়ে আছি। এটা কি আমরা বুঝবো? একটা সহজ কথা বলি। মনে করো গণিতে তুমি প্রিপারেশন নিচ্ছ, এমন করে প্রিপারেশন নিচ্ছ, দেখো যে যদি এমসিকিউ পার্টটা নিয়ে কথা বলি, বলো তো এমসিকিউ এর তোমাদের মার্ক থাকে কত? 30 মার্ক। 30 মার্ক, তাই না? 30 মার্ক। ওকে ফাইন। তুমি কি আমাকে একটু শেয়ার করবা যে একটা করে এমসিকিউ এর কত মিনিট করে সময় বরাদ্দ থাকে? 1 মিনিট। শিওর না? 1 মিনিট। আচ্ছা, আমি ধরে নিলাম যে এইখানে টাইম বরাদ্দ আছে তোমার কত কত দেখি? শুধুমাত্র 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট। ওকে, আচ্ছা, এই 30 মিনিট সময়ে যে তোমার 30টা এমসিকিউ তে যে 30 মিনিট সময় বরাদ্দ দিলে পার এমসিকিউ কত? 1 মিনিট করে। আচ্ছা, তোমাকে যদি সত্যি কথা বলি, একটা অঙ্ক দেই, দিয়ে যদি জাজ করি যে ভাই এই অঙ্কটা করতে কতক্ষণ সময় লাগে, যেমন সিলেট বোর্ড 2016 সাল, কত সাল? সিলেট বোর্ড 2016 সাল, এটা বলছিল যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, কত পার্সেন্ট? 20%। তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এর आंसर কত হবে? ঠিক আছে, তাহলে কি বলছে বলো দেখি? কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুটা যদি a ধরি, তাহলে যদি 20% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল এরিয়া শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ঠিক আছে, এটা প্রশ্ন করেছিল। তো আমি এই প্রশ্নটা পরীক্ষায় ফেস করার পর সে আমার যে স্টুডেন্ট ছিল, তোমার নাম শুনছো তো প্রতিষ্ঠানটা টেকনিক ইজি এডুকেশন, নাম শুনছো? আমাদের একটা স্যার সুমন রেজা স্যার। ঠিক আছে, খুব হাসে, প্রচুর হাসে ক্লাসে আসলে। এই ছোট বন্ধুরা কি খবর, কেমন আছো সবাই? তোমাদের সাথে কথা হবে আমাদের অন্য একটা টপিকস নিয়ে। স্যার খুব প্রচুর হাসায় এবং প্রচুর ভালো ক্লাসও নেয়। ঠিক আছে, তো ওখানে আমি দীর্ঘ 3 বছর কাজ করছি তাদের সাথে। তো আই হ্যাভ লট অফ এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইট। তো তারা যে কাজটা করছে এটা নিয়ে আমি স্টুডেন্টদের মধ্যে সিলেক্ট করে দিলাম প্রশ্নটা, এই তোমার সময় সলভ করতে কত মিনিট সময় লাগে? আমি ঘড়ি ধরে হিসাব করলাম, প্রায় 12 থেকে 13 মিনিট সময় লাগছে। কত মিনিট? 13 মিনিট। আচ্ছা বলো দেখি ভাই, একটা অঙ্ক করতে যদি 12 থেকে 13 মিনিট লাগে, আমি ভাবলাম তোমরা সুপার ফাস্ট স্টুডেন্ট, যেহেতু কামনের স্টুডেন্ট, তাই না? তাহলে তো মোটামুটি দক্ষতা অনেক ভালো, দখলে আছে। তো একটা অঙ্ক করতে তোমাদের কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট সময় লাগবে বলো? মিনিমাম 5 মিনিট তো লাগবে নাকি? খুব ভালো স্টুডেন্ট, তাহলে 5 মিনিট তো লাগার কথা। এখন আমরা একটু বুঝাও, যদি তুমি 5 মিনিটে একটা করে অঙ্ক সলভ করো, তাহলে বলো তো 30 মিনিটে কয়টা ম্যাথ সলভ করা সম্ভব? 6টা। কয়টা? 6টা। এই যে তোমরা তো গণিত অনেক ভালো করো। আমার স্যার কারা শিখাইতেছে? এগুলো সব আমার হাজি বাংলা। এই তাকাও, তাহলে 5 মিনিট করে লাগলে কয়টা লাগবে? 6টা। এবার বলো 6টা এমসিকিউ যদি আমি ম্যাথে করি তাহলে কি আমার এ প্লাস হবে? না। কেন হবে না? কেন? আরে বোকা, প্লাস হবে, কিন্তু প্লাসটা এই বরাবর উঠবে না, ওই বরাবর যাবে। আমি কি বলেন? দিস ইজ ফেল প্লাস। প্লাস এবার বলো এ প্লাস নাও না ফেল প্লাস নাও? ভাই বস হলো নাকি বস্তা হবা? কথা বলো, বস হবা নাকি বস্তা হবা? বস হতে চাও? তাহলে বসের মতো কাজ করো। আর যদি বস্তা হতে চাও তাহলে এখনই শুয়ে পড়ো। ঠিক আছে, এইবার তাকাও, যদি তুমি এটাতে বস হতে চাও তাহলে তোমার জন্য একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটা হচ্ছে 30 সেকেন্ড প্রোগ্রাম। কয় সেকেন্ড প্রোগ্রাম? 30 সেকেন্ড প্রোগ্রাম। 30 সেকেন্ড প্রোগ্রাম মানে হচ্ছে 30 সেকেন্ডে প্রত্যেকটা ম্যাথ তোমার বইয়ের সলভ করতে হবে। ইউ হ্যাভ টু ডু অর ইউ হ্যাভ টু সলভ অনলি 30 সেকেন্ড প্রোগ্রাম। কত সেকেন্ড প্রোগ্রাম করতে হবে? 30 সেকেন্ড। ওয়ান ম্যাথ ডান উইথ দা 30 সেকেন্ড। প্রত্যেকটা অঙ্ক কত মিনিট দিয়ে শেষ করতে হবে বলেন? 30 সেকেন্ড, 30 সেকেন্ডে। আদারওয়াইজ তুমি এটা করতে পারবে না। কেন পারবে না আমি তোমাকে বলি। আমরা স্টুডেন্টগুলো জাতিতে খুব ভদ্র, বুঝছো? পরীক্ষার হলে ঢুকেই এই পাশেরটা যেটা থাকে ওটা গুতাই না, বুঝছো? কলম দিয়ে বলি, এই বল না, বল 23 নাম্বারটা কত? এই আমি কোনো পাইনি, পরেরটা বলতেছি। কত? 18 নাম্বারটা বল। বা কি রে ভাষা খারাপ করে আসছে না? সব কমল, শুধু 18 নাম্বারটা নাই। 18 নাম্বারটা বলে দিল, 18 রিও। এইবার গিয়ে পরেরটাতে আবার গুতাচ্ছে, দোস্ত বল 5 নাম্বারটা কত? কিন্তু তুই সব পড়ছিস, কারণ আমরা দেখা
আমার অধ্যায় শেষ হোক তারপর তোর অধ্যায় আসতেছে। তো এই যখন দেখানো শেষ পরে সে পরীক্ষাতে বের হয়ে গেল, তোর না বললাম দেখাও, আমি তো দেখাইছি পুরো খাতাতে দেখাইছি, তুই দেখে না নিতে পারলে আমার দোষ, এটা তোর দোষ, ঠিক আছে? তাহলে এইখানে মোটামুটি 7:30 গুতাইতে গুতাইতে 5 মিনিট সময় খাওয়া যাবে। আবার আমাদের যে এক্সামিনাররা থাকে কক্ষ প্রত্যাবক্ষ অথবা কক্ষ প্রদর্শন বলা হয়, এরা এসে তোমার খাতাটা যখন সাইন করে বলবে মামনি তোমার নাম কি, যেমন নাম তো ও তোর বাবার নাম কি, আমার বাবার নাম তো নাজমুল, কয় নাজমুল তো আমার ন্যাংটা গালের বন্ধু, ঠিক আছে? এরপর এর সাথে কথাবার্তা কনভারসেশনে আরো 5 মিনিট সময় খেয়ে ফেলে, কয় মিনিট সময় খেয়ে ফেলে? এই তোমার কোনো সময় কয় মিনিট? এর মধ্যে 10 মিনিট সময় আউট, আর সময় কয় মিনিট বলেন? 20 মিনিট। এইবার তুমি যে প্রশ্ন হাতে নিয়ে আছে 1 মিনিট করে, তোমার কি মনে হয় যে 1 মিনিট সময় তুমি এখানে পাচ্ছ? এই যে গোল বৃত্তগুলো ভরাট করতে হবে না? আমাদের তো কত প্রকার নান্দনিকতা জানো, গোল বৃত্ত ভরাট করতে করতে যতক্ষণ তো ওই মাস ছিঁড়ে যায় না ততক্ষণ ফুলেই থাকতে হবে, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা আমাদের আছে। সো তোমার ওইখানেও তো একটা লম্বা সময় পার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি কি সলভ করতে পারবা না? তাহলে তোমার কয় মিনিটের কয় সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে? 30 সেকেন্ডের মধ্যে। কথা কি বলতে পারছি? ধরুন নাও এই অঙ্কটা থাকলো, এটা n%, কত পার্সেন্ট বলেন? n%। তো 20%, 30%, তারপর হচ্ছে তোমার 40% হতে পারে কিনা বলেন? 10% তো হতে পারে, পারে কিনা? এই প্রশ্নটা যদি আসে তাহলে এটা সলভ করাটা খুব সহজ কৌশল আছে। কি আছে? সহজ কৌশল আছে। কি কৌশল? এটা কাজ করবেন, দেখবেন এই শূন্য বাদ দেন, বলেন তো 7 থেকে অঙ্ক কত? 2 2 দুগুণ কত হয়? 4। দেখবেন কোন অপশনে শেষে 4 আছে সেটাই সঠিক উত্তর। কি 40 কেমন কি? 40 তো না, শেষে 4, তার মানে এটা 44%। কত পার্সেন্ট? 44%। তাহলে কোন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 44%। ক্লিয়ার? আচ্ছা স্যার এটা তো আমরা হইলো না, বিশ্বাস করলাম না, আবার আসেন। যদি 30% হয় বলেন শূন্য বাদ 3 3 দিকে কত হয়? 9। তাহলে এটার आंसर হবে 69%। বলেন শেষে কত আছে? 9 আছে। তাহলে স্কয়ার করে দেখবেন এটা আছে কিনা, থাকলে ওইটাই সঠিক উত্তর, আর দ্বিতীয় ধর কোনো চান্স নেই, ঠিক আছে? কারণ আমরা বোর্ডে অনেক বছর ধরে প্রশ্ন করতেছি, এই প্রশ্ন করার পর দেখেছি নিশ্চয়ই কোথাও না কোথাও একটা পার্থক্য রেখে দিবে। আমরা একটা POE রুলস পড়াই, কি রুলস পড়াই বলে দেখি? POE, এটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন। কি নাম? এই প্রসেস অফ এলিমিনেশন অনুযায়ী যদি কোনো প্রশ্নের একটা সঠিক উত্তর হয় তাহলে অবভিয়াসলি মাস্ট বি 3টা অপশন কি হবে বলে দেখি? ভুল হবে। কি হবে? ভুল হবে। তাহলে তোমার কাজ আছে আগে ভুল 3টা শিওর করা আছে, কোন কোন 3টা ভুল, তাহলে যেটা ভুল না ওইটাই কি বলে দেখি? সঠিক। ক্লিয়ার? কথা বুঝতে পারছি? এবার আসো 40% যদি হয় 40, ওই 0 বাদ দাও, 0 তো নিরর্থক অঙ্ক, তাহলে প্রথমে সামনে কত আছে? 4, 4 এর স্কয়ার করলে কত হবে? 4 4 16, এই 16 শেষে কত আছে? 6। তাহলে তুমি শিওর যে অপশনের সাথে 6 আছে সেটাই হবে কি বলো দেখি? সঠিক উত্তর। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এটা হবে 96%। কত পার্সেন্ট? 96। এবার তোমরা কিন্তু চালাক হয়ে গেছো। এবার বলো তো 10% এর প্রথমে কি আছে? 1, 1 এর বর্গ কত হবে? 1, যার শেষে কত আছে? 1 আছে, সেটাই সঠিক উত্তর না? ঠিক করে দাঁড়ায় দিবা 21%। কত পার্সেন্ট? 21%। এবার বোর্ডে এখান থেকে তোমাদের বেলায় এবার একটা কোশ্চেন আসবেই আসবে, 100 না 200% শিওর। কত পার্সেন্ট শিওর? 200% শিওর। প্রশ্ন যদি পরীক্ষায় না আসে, পরীক্ষা দিয়ে এসে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? যে ভাইয়া ওই প্রশ্নটা না আসে নাই এইবার, ঠিক আছে? তাহলে আমরা যে এতদিন পড়াশোনা করছি ক্যালকুলেট দেন, ঠিক আছে? এই আসছিলাম যেটাতে, সেটা হলো গণিতের এই ধরনের কিছু বিশেষ বিশেষ আইটেম আছে যে আইটেমগুলো নিয়ে আমাদের অনবরতই কাজ করতে হয়। যেমন আমাদের যদি এরকম একটা প্রশ্ন দেখায় যে আমি তোমাকে বলি যে x² - 5x + 1 = 0, এটা হলে কি বলছি বলো দেখি? এটা হলে গাইস এটা হলে প্রশ্ন করছে যে x + 1/x = 1 বা এর মান কত? কি বলছে বলো দেখি? এই যদি x² - 5x + 1 = 0 এটা হয় তাহলে কার মান কত? এই কত আসবে কিভাবে করবেন? নিশ্চয়ই এটা এই দিকে ওটারে ওই দিকে তারপর ভাগ করবেন, অনেক কাহিনী আছে তাই না? কোনো কাহিনী দরকার নাই, এক কাজ করবেন শুনেন, এই ক্যালকুলেশনে রাখেন সবাই। এখানে দেখেন তো x এর পাওয়ার কত আছে? 2। এরপর এখানে x এর পাওয়ার কত? 1। যখন দেখবেন কোনো কারণে x এর অর্ধেক পাওয়ার ওলা রাশি এর মাঝে আছে, চোখ কান নাক বন্ধ করে ওই অর্ধেক পাওয়ার ওলা রাশি দ্বারা ভাগ করে দিবেন, ঠিক আছে? সবটাকে। তাহলে এটাকে ভাগ করেন x, এটাকে ভাগ করেন x, এটাকে ভাগ করেন x, এটাকে ভাগ করেন x। বলেন কাটলে কত থাকবে? x। এটা কাটলে কত থাকবে? 5 প্লাস এটা কত থাকবে? 1/x। এটা কত হবে? 0। সো দিস ইজ x + 1/x। এদিকে আছে না? এই 5টা মাইনাস হয়ে গেলে কি হবে বলেন? প্লাস। এর आंसर কত হবে বলেন? +5। ক্লিয়ার? পারবেন? এরকম আরো হাজারো নিনজা টেকনিক আছে, তুমি 1 সেকেন্ডে বাজিমাত করে দিতে পারবা। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয় অবজেক্টিভ। কোথায়? অবজেক্টিভ। রিটিন তো ভাবনা চিন্তা করে লিখতে পারি, আবার পাশের বান্ধবী তো আছেই সাপোর্ট। জানো না আমরা যখন পরীক্ষাতে যাইতাম তখন কাজ করতাম কি যে এই দোস্ত চল ভাগ করে নেই, হ্যাঁ বাংলা পরীক্ষা শেষ না, তারপরে ভাগাভাগি শুরু হয়। তো দেখা দেখি তো চান্স আছে, তো আমি 5টা অধ্যায় পড়ে আসবো, তুই 5টা অধ্যায় পড়ে আসবি,
সামনেরটা কি করবে, ও 5টা দিয়ে করে আসবে, ঠিক আছে। পরে ভাগ করে দিয়ে বলে যে তুই এইটা করে আর এটা দেখাবি, আমি এটা দেখাবো, তারপর তুই আরেকটা দেখাবি, ঠিক আছে। এই দেখা দেখি করে না সৃজনশীল হয়ে যায়। বাট পেইন্টটা কোথায় বলো দেখি, অবজেক্টিভে, এমসিকিউতে। এটাতে তোমাদের স্যারেরাও স্যাক্রিফাইস করে না, প্লাস যারা কক্ষপথ থাকে তারাও দেখবা যে খুব হার্ড হয়ে যায়, ঠিক আছে, এমসিকিউ টাইমটাতে। রিটেন টাইমে গিয়ে তারা রিল্যাক্স করে, ঠিক আছে। আর যদি স্যার দেখা যাচ্ছে পাশের বাসার কোনো বান্ধবী কাট করছে সাথে, তো দুইজনে ভালো কনভারসেশন হয়, তো তখন তোমার একটা রিল্যাক্স টাইম পেয়ে যাবে, একটা গুড ওয়েদার পেয়ে যাবে। তো যাই হোক, এইটা ছিল আমাদের কথাবার্তা। তো গণিতে আমাদের একটা পারদর্শিতা অর্জন করতে হবে। এটার জন্য আমাদের দরকার কি বলো দেখি, 30 সেকেন্ড প্রোগ্রাম। বইয়ের প্রত্যেকটা অঙ্ক করতে হবে বলো দেখি 30 সেকেন্ডের মধ্যে হতে হবে। কয় সেকেন্ডের মধ্যে? 30 সেকেন্ডের মধ্যে হতে হবে। কথা কি বুঝাতে পারছি আমি? আচ্ছা, আবার এরকম আরো অনেক অঙ্ক আছে, যেমন আমি বলি x is equal to, ধরে নাও এটা আছে √3 + √2, কত আছে? √3 + √2। এটা দিয়ে বলছে যে প্রথম প্রশ্ন বলছে যে 1/x এর মান কত। এরকম অঙ্ক করছো না তোমরা? রিজেন্টার যদি করছো না, 1/x এর মান কত? নাম্বার 2, ঠিক আছে। নাম্বার 2 এটা দিয়ে প্রশ্ন করছে, করার পর আবার বলছে যে x + 1/x এর মান কত? কার মান? x + 1/x। আবার এখান থেকে দেখবা 13 বার স্টাইলে আরেকটা প্রশ্ন করছে x টু দি পাওয়ার 5 + 1/x টু দি পাওয়ার 5, এটি ইকুয়াল বলছে 1। তার মানে কি এর মান কত? তুমি কিভাবে আসবে? কিভাবে আসবে? ধরো না তিনটেই সৃজনশীল, অথবা তিনটা কোনো অবজেক্টিভ প্রশ্ন করছে, তুমি কিভাবে করবে? শোনো, চোখ কান নাক বন্ধ করে কাজ করবা। এইখানে দেখো x = একটা √3 আর একটা কি বলো √5 না। তাহলে তুমি যেটা করো, মনে মনে এইটারে a ধরবা, আর এটারে কি ধরবা বলো দেখি, b। তাহলে মনে মনে এটা কি ধরবা, a, এটারে কি ধরবা, b। এখন টেস্ট করবা, টেস্ট যে a এর উপর যদি বর্গ করি তাহলে কি হবে, a স্কয়ার। আবার b এর উপর স্কয়ার করলে কি হবে বলো দেখি, b স্কয়ার। a স্কয়ার মানে কি হবে, b স্কয়ার। এটার পার্থক্য করে দেখবা, যদি 1 হয়, কত হয়? 1 হয়। আবার বলি, শুরু। যদি প্রথমটা ধরবো কি a, দ্বিতীয়টা কি ধরবো বলো দেখি, b। a এর উপর স্কয়ার আর b এর উপর কি করবে, স্কয়ার। b স্কয়ারের পার্থক্য যদি কত হয়, 1 হয়, তাহলে একদম চোখ বন্ধ করে এর বিপরীত রাশি, কার বিপরীত রাশি, x এর বিপরীত রাশি, এটার মান হবে যা থাকবে তাই, a যা থাকবে তাই, b যা থাকবে তাই। কিন্তু এই প্লাসের জায়গাটা কি বলেন দেখি, মাইনাস হবে। তাহলে 1/x এর মান কত হবে বলেন, √3 মাইনাস কত হবে, √2। এরকম দুনিয়ার যত অঙ্ক আছে এই অধ্যায়ে সবগুলো একই প্যাটার্ন ফলো করে। কথা বুঝাতে পারছি? সবগুলো কি একই প্যাটার্ন ফলো করে। একটু চেষ্টা করে পেয়ে যাবে। এবার তাকাও, আমি যদি 1/x এর মান পাই তাহলে কত আসবে বলেন তো, √3 মাইনাস √2। ওকে ফাইন। এবার যদি যোগ করি তাহলে দেখেন তো, দুটি সমীকরণ যোগ করার অর্থ কি? দুটি সমীকরণ যোগ করার অর্থ হচ্ছে বাম দিকের গুলো যোগ করে বাম দিকে রাখা এবং ডান দিকের গুলো যোগ করে ডান দিকে রাখা, রাইট? তাহলে আমি যদি বলি যে এইটা বাম দিকে যোগ করে x + 1/x হবে না, x + 1/x, আর ডান দিকে কি থাকবে বলেন, যদি যোগ করি তাহলে +√2 -√2 কাটা, তাহলে কটা √2 থাকবে বলেন দেখি, দুইটা √3, 2√3, ঠিক আছে। তাহলে x + 1/x এর মান কত, 2√3। কি সময় লাগতেছে? সময় লাগতেছে ভাই, আমি তো এখানে তোমাকে বুঝাচ্ছি। যদি আমার এখানে একটা প্রশ্ন দিত, এই প্রশ্ন দিলে আমি মনে হয় 15 মিনিটের মধ্যে সলভ করে ফেলতাম, ঠিক আছে, এটা দাগ দিয়ে দিতাম। এইবারে যেটা ঘটনা ঘটছে, আমি কিন্তু একদম কক্ষ প্রত্যাবর্তক, আমি নিজেই কোশ্চেন সেটার এবং আমি নিজেই প্রশ্ন কক্ষ প্রত্যাবর্তক, মানে হচ্ছে পরীক্ষার গার্ড দেই। তো এইবার আমার গার্ডটা করছে মাদ্রাসায়। কোথায় করছে? এখানে কি মাদ্রাসার স্টুডেন্ট আছো? না, কেউ নাই, সবাই ইয়া মানে স্কুল লেভেলে, সব হাজি পার করে আসছে। তো ওইখানে গিয়ে আমি যেটা প্রবলেম ফেস করেছি সেটা হলো যে তারা এই প্রশ্নগুলোতে না খুব ঢোক গিলে গেলে পানি খাচ্ছিল। তো আমি ভাবলাম যে সমস্যাটা কোথায়, তাদের সাথে কনভারসেশন করলাম, করে বললো স্যার আমাদের যে গণিত স্যার, ইনি অলওয়েজ বলছে যে ভাই আমার কাছে প্রাইভেট করো, নাহলে কিন্তু মার্ক জিরো। কি বলো ভাই, আমার কাছে প্রাইভেট করো, নাহলে মার্ক কি বলো দেখি, জিরো। আচ্ছা ঠিক আছে, ওই সুবিধায় আমি প্রাইভেট করেছি, কিন্তু দুঃখজনক কথা, আমি পরীক্ষা হলে গিয়ে দেখি যে আমার যে সব পরীক্ষা হলে গার্ড থাকার কথা ছিল, তিনি সেখানে কক্ষ প্রত্যাবর্তকের দায়িত্বই নেই, ঠিক আছে। তাহলে তো মহা মুশকিল। বাবা তুমি তাহলে প্রিপারেশন নিয়ে আসছো কি করে? স্যার আল্লাহ ভরসা। আমাদের বলছিলাম তাহলে এগুলো সলভ করা সম্ভব কিনা বলো? সম্ভব। আমাদের প্রকৃতি থেকে শিক্ষা নেই না জন্য আমাদের শিক্ষাটা কখনো পরিপূর্ণ হয় না। আমি যে কথাটা বললাম তুমি বুঝতে পারলা? কি বলছি বলো তো? আমরা প্রকৃতি থেকে শিক্ষা নেই না জন্য আমাদের শিক্ষাটা কি হয় না বলো দেখি, পরিপূর্ণ হয়, পরিপূর্ণ। আমরা কখনোই প্রকৃতি থেকে শিক্ষা নিতে চাই না, ঠিক আছে। এই জন্য আমাদের বড় সমস্যা হয়ে যায়, বড় সমস্যা হয়ে যায়। ধরো না তুমি সায়েন্স পড়তেছো, জীববিজ্ঞান পড়ো, বায়োলজি পড়ো, এই সায়েন্স আছে না এখানে? সায়েন্স আর আর্টস তো নাকি দুইজনের কিন্তু বিজ্ঞান আছে, কারণ জীববিজ্ঞান করো, উদ্ভিদ বিজ্ঞান করো, প্রাণী বিজ্ঞান, অথবা কারো শুধু বিজ্ঞান আছে না? আমি একটু আর্ট করি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। তো ধরে নাও তোমার কেউ ইংলিশ পড়াচ্ছে, ইংলিশ পড়াইতে গিয়ে সে যখন ইংলিশটাকে স্টার্ট করে, তো তোমাকে যদি বলা হয় বলো তো ইংলিশে শুরু করতে থেকে,
তাহলে তুমি কি आंसर দিবা? আমরা যদি বলি যে বলো তো দেখি ভাই ইংলিশের শুরুটা কোথা থেকে হয়, তাহলে সবাই বলবে তোমাদেরকে যদি প্রশ্ন করি বলো তো ইংলিশের শুরুটা কোথা থেকে? টেন্স থেকে। আর কেউ সেন্টেন্স থেকে? আর কেউ বলো পার্টস অফ স্পিচ থেকে? আর কেউ ভয়েস থেকে? আচ্ছা, তারপর বস্তুতপক্ষে একটাও কেউই এই সঠিক উত্তরটা দাও নাই যে ইংলিশটা শুরু করতে হবে। ঠিক আছে, চলো আমরা অ্যানালাইসিস করি। মানুষের এই যে মুখটাকে আমরা যদি কেটে ফেলি তাহলে এর ভিতরে একটা গর্ত আছে না? এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে মুখ গহ্বর। কি গহ্বর? দ্যাটস কল্ড মাউথ ক্যাভিটি। কি নাম? মাউথ ক্যাভিটি। ডাক্তাররা যখন লেখে তখন দেখবা যে এটা লেখে না মুখ গহ্বর, কি লেখে বলেন তো? মাউথ ক্যাভিটি। কি লেখে? মাউথ ক্যাভিটি। আবার এই যে নাক দিয়ে যে একটা গর্ত আসছে এটার নাম হচ্ছে ন্যাসাল ক্যাভিটি। কি ক্যাভিটি? ন্যাসাল ক্যাভিটি। তাহলে এটার নাম কি? মাউথ ক্যাভিটি। এটার নাম কি? ন্যাসাল ক্যাভিটি। এই দুটো যখন একত্রে যুক্ত হয়ে আসে তখন তার নাম হয় গলবিল। কি নাম হয়? গলবিল। এমনিতেই মানুষের মুখে তো ইয়া বড় একটা জিহ্বা আছে, এই জিহ্বা। এটার এইটুকু অংশ টক, এটা হচ্ছে কি বলেন দেখি জাল, এইটুকু অংশ কি বলেন মিষ্টি। কেন নাম শুনে নাই? টক ঝাল মিষ্টি, এর নাম টেস্টি, বেশি টেস্টি। হ্যাঁ, তো এটা টক ঝাল মিষ্টি, এটা তো আছেই, তার উপর আরো একটা জিহ্বা আছে, এটা এই জায়গায় আছে, এটাকে বলা হয় এপিগ্লটিস। কি নাম? এপিগ্লটিস। এপিগ্লটিস মানে বোঝো? এপিগ্লটিস মানে আলজিহ্বা। কি জিহ্বা? আলজিহ্বা। এই তোমাদের জীবনের স্বপ্ন কি বলো? সায়েন্সে যারা আছে এদের স্বপ্ন কি? স্বপ্ন কি? স্বপ্ন নাই নাকি স্বপ্ন আছে? ভালো একটা বউ পাইলে বিয়ে শাদী করে বলো। ওই স্বপ্নের কথা বল, কি আছে? কার স্বপ্ন কি আছে বল? এখানে ডাক্তার হওয়ার স্বপ্ন কার আছে? হাত দাও, জোরছে হাত দাও। একটা, দুইটা, মাত্র দুইটা ডাক্তার। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কার কার আছে? দুইজন ইঞ্জিনিয়ার হবে। দুইটা ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওকে। এই তোমরা কি কি ইঞ্জিনিয়ার হবা বলো? স্বপ্ন নাই? আছে। মানুষ তার মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন দেখে। কি দেখে? মৃত্যুর আগ পর্যন্ত স্বপ্ন দেখে যে মুমূর্ষু ব্যক্তিটা আগামীকাল মৃত্যুবরণ করবে, সেও জানে না আমি কালকে মারা যাব। তার আগ পর্যন্ত স্বপ্ন দেখে আমার ছেলে মেয়ের জন্য আমি কি রেখে গেলাম। সো ইউ মাস্ট হ্যাভ আ ড্রিম। তোমার অবশ্যই স্বপ্ন থাকতে হবে। এন্ড ইউ হ্যাভ টু ড্রিম ফর ইওর ফিউচার লাইফ। তোমাকে অবশ্যই তোমার সব ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে হবে। ক্লিয়ার? ওকে। তো যারা তাদের স্বপ্ন হচ্ছে এই ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ভালো ভালো পোস্টে যাবা, তো তুমি যদি ডাক্তার হওয়ার পর যদি এর ভেতরে কি আছে সেটা অ্যানালাইসিস করতে না পারো, তাহলে কি সামনে দিয়ে ডাক্তার হতে পারবা? হ্যাঁ, আমার মতো হয়ে যাবে। ডাক্তার হইতে যায় রোগী হয়ে ফেলবে। তাকাও, আমরা এইটাকে বলছি এই নালী দিয়ে যেহেতু খাদ্য ঢোকে তাই এটা নাম অন্ননালী। কি নালী? অন্ননালী। অন্ন মানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অন্ন মানে আরেকজন, আর একটা অন্ন হচ্ছে ভাত। হ্যাঁ, তাহলে এটা দিয়ে ভাত ঢোকে, তাহলে নাম কি? অন্ননালী। এটা আসার পর একটু পরে এই আস্তে আস্তে ইয়া বড় একটা থলিতে ঢুকে যায়। ঠিক আছে, এই থলিটার নাম কি বলেন? কি নাম এটা? পাকস্থলী। হ্যাঁ, এটা মানুষের অ্যানালাইসিস করতেছি। এই কখনো কি 3D করছো? 3D করছো? 3D ক্লাস করো নাই? না স্যার, 3D ক্লাস হয়নি। আচ্ছা, 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক। কয় মাত্রিক? ত্রিমাত্রিক। যে কোনো জানো আমি হিউম্যান স্কাল্পচার পড়াচ্ছি বা হিউম্যান অ্যানাটমি পড়াচ্ছি, এটাতে সাথে সাথে ওই মানুষটার যে অঙ্গ হচ্ছে এটা দেখে খুলে দেখাতে হবে। এটা হার্ট, এটা হচ্ছে লাংস, এটা হচ্ছে পাকস্থলী স্টমাক, এর ভিতর কেমনে খাবার ঢুকে, কেমনে হজম হয়, এগুলো দেখানোর বিষয়। আমাদের আমি বলছি না যে প্রকৃতিতে শিক্ষাটা পরিপূর্ণ হয় না, আসলেই তাই। আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হয় না, এর পিছনে কারণ হচ্ছে আমরা ভিজুয়ালাইজিং করাতে চাই না, ভিজুয়ালাইজিং করি না। বিলিভ মি, আমাকে বিশ্বাস করো বা না করো, বাংলাদেশের বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, তারা এটাকে অন্তর দিয়ে দিল দিয়ে দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা সেটাকে নিতে রাজি না। ঠিক আছে, তোমার পড়াশোনাবিদ.com নাম শুনেছো কখনো? জি স্যার। জি স্যার, শুনছো? পলাশ স্যারের কাছে নাম শুনছো? আচ্ছা, আমরা দীর্ঘদিন বেশ কয়েকটা প্ল্যাটফর্ম, এডটেক প্ল্যাটফর্ম মানে এডুকেশন টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো আমরা অলওয়েজ রিসার্চ করছি কিভাবে একটা স্টুডেন্টকে আমার মনের ভিতরে সুপ্ত জ্ঞান থাকে তার মস্তিষ্কে দেওয়া যায়। ঠিক আছে, এটা আমাদের রিসার্চ চলছে, এখনো চলছে, যদিও আমরা অনেকাংশে সফল হয়েছি। তোমরা ইজি পাবলিকেশনের বইগুলো দেখছো? বই দেখো নাই? সার্চ করবা, আজকে গিয়ে ফেসবুক ইউটিউবে সার্চ করবা ইজি পাবলিকেশন। কি পাবলিকেশন? ইজি পাবলিকেশন। এটা আমরা এমন ভাবে ডিজাইন করেছি, বইয়ের সাথে শিক্ষক ফ্রি। কি বলছি বলো তো? বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই আবার কেমন জিনিস? বই কিনলে নাকি শিক্ষক পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। তুমি মনে করো যখন গণিত একটা প্রবলেমে পড়ে গেছো, সলভ করতেছো, তো সেখানে বইয়ের ওই কিউআর সাথে কিউআর কোড দেওয়া আছে, সরি,
কিউআর কোডটা যদি স্ক্যান করো দুম করে রিজার্চে চলে যাবে। হাই, কেমন আছো? এই অঙ্কে আটকে গেছে, এটা কোনো ব্যাপারই না। চলো আমরা এটা নতুন করে সলভ করি, ইনোভেশন দেখাই, নতুন কিছু থিওরি তোমার মাথায় দিয়ে দিই, ঠিক আছে? আমাদের বেশিরভাগ টিচাররা, গণিতের টিচাররা অঙ্ক মুখস্থ করায়, কি করায়? আরে বাবা, গলাৎকরণ করা মানে তো অঙ্কের গুণ হওয়া না, এটা তো বুঝতে হবে। অঙ্ক কি মুখস্থ করার জিনিস? আমরা এতদিন শিখলাম যে a + b হোল স্কয়ার। এই ভাইয়া বলো তো কি বলছি? a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয় বলেন? a স্কয়ার সত্যি কথা বলতে কি জানো, এই সূত্রটাকে যখন আমরা এই ধরনের এই প্যারাবোলা ফাংশনে কল করি তখন স্টুডেন্টের মগজ অর্ধেক খালি হয়ে যায়। কি রে, কেমনে আবার এটা হলো x, এটা 1/x টা নাকি b হয়, এটা আবার কি আজীব তামাশা, ঠিক আছে? এটার সাথে আবার স্কয়ার দেয়, এটার আবার সূত্র হয়, আবার অনেক কিছু করে ফেলে, কাটাকাটি জানি কেমনে যায়। তো আমি x * 1/x এটা নয় কাটতে পারলাম, কেন জানি আবার স্যার x + 1/x এখানে কাটে না কেন? এই প্রশ্ন আছে কিনা বলো? এই হাজারো মনের ভিতর লুকায়িত গুপ্ত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা এই প্ল্যাটফর্মটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ তোমরা সেটার ফিউচার লিডার এবং তোমরা সেটাকে পেয়ে যাবে। ওকে, আচ্ছা আসো আমরা এখান থেকে কথা বলি। যেখানে আটকে ছিলাম যে ইংলিশের শুরুটা করতে গেছিল, ঠিক আছে? আমি যে বলি যে এইখানে যে আসতেছে, ও এটার মতো আর যাইনি, তাই না? হ্যাঁ, যাওয়া দরকার ছিল না একটু। এটা হচ্ছে পাকস্থল। এখান থেকে আমরা যখন পরে যাব তখন এটা নাম হচ্ছে অন্ত্র। দেখো, এটা ক্ষুদ্রান্ত্র ছিল, এরপর এটা আছে বৃহদান্ত্র। এই বৃহদান্ত্র থেকে মলাশয় বের হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে এই যে এই জায়গায় একটা থাইরয়েড গ্রন্থি আছে। কি আছে বলো দেখি? থাইরয়েড গ্রন্থি। আমাদের মানবদেহের দুই প্রকার অস্থি বা হাড় হয়, একটা হচ্ছে অস্থি, একটা নাম তরুণাস্থি। কি নাম বলেন? গলায় হাত দেন, একটু বাজে না কথা বলার সময়? বাজে। এটার নাম থাইরয়েড তরুণাস্থি। কি অস্থি? থাইরয়েড তরুণাস্থি। কেঁপে ওঠে, তখন এখান থেকে শব্দের উৎপত্তি হয়। দ্যাট ইজ দ্য সোর্স অফ সাউন্ড। এটি হচ্ছে শব্দের উৎস। কি নাম? এটি হচ্ছে শব্দের উৎস। তাহলে এটা যখন কেঁপে ওঠে তখন কি হয়? শব্দ উৎপন্ন হয় না? এখান থেকে বের হয়ে তারপর শব্দগুলো কি সামনে মুখ দিয়ে অথবা নাক দিয়ে বের হয়ে আসে। এই জন্য এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে বাক বা কথা বলা, বাক যন্ত্র। একত্রে সন্ধি করে নাম করেছে বাক যন্ত্র। কি যন্ত্র? এটা আবার বনের বাঘ ভাবিও না যে দিস ইজ বাক যন্ত্র। এটা বাঘ না, বাঘ। বলো বলো, বাঘ। বাক যন্ত্র। কথা কি বুঝতে পারছি? এখান থেকে যেটা বের হয় এটার নাম কি বলেন তো? এখান থেকে যেটা বের হয় এটার নাম হচ্ছে ধ্বনি। কি নাম? ধ্বনি। ধরুন আমি এটা কথা বলতেছি, এটা বলতে লাগলাম দশ কথা বলেন। এ যদি বলে যে হ্যালো, কি বলে? হ্যালো। তাহলে এই হ্যালো সাউন্ডটা কি আপস এন্ড ডাউনস হবে না? এটা তো শুধুমাত্র আমরা শুনতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি না। চলেন দেখা এবং শোনার দুইটারই ব্যবস্থা করে দিই, ঠিক আছে? আমাদের এই একটা যন্ত্র নিলাম, তোমরা এটার নাম বলবা, ঠিক আছে? দেখি কে পারো এটা, ঠিক আছে? মাউথপিস না, এটার নাম হচ্ছে মাইক্রোফোন। কি ফোন? মাইক্রোফোন। এই মাইক্রোফোন দিয়ে যদি আমি কথাটাকে ধরি এবং সেটাকে দেখার চেষ্টা করি, তোমরা ইদানিং কালে একটা জিনিস দেখছো, মোবাইল ফোনে ভয়েস টাইপ হয়, তাই না? কিভাবে হয় এটা? কিভাবে হয় এটা জানো না? আচ্ছা, এটা জানা দরকার। ওকে, জানা দরকার। তোমাদের আইসিটি ক্লাস কে নেয়? তোমরা কি সবাই এই সিঙ্গাটারি স্কুলের স্টুডেন্ট? না। সিঙ্গাটারি স্কুল থেকে কে আসো? জোরসে হাত দিতে হবে। এই সব বয়েজ গুলো হচ্ছে ওখান থেকে। আর গার্লস থেকে কে আসো? গার্লসে তোমাদের মানিক ভাই কি চেনো? মানিক স্যার কি চেনো? হি ইজ মাই ব্রাদার। ওকে, তিনি আমার ভাই। ওকে, আমার কথা বলবা যে স্যার আপনার ভাই মুমিনুল ইসলাম একটা ক্লাস নিয়েছিল, ঠিক আছে? তাহলে কথা বলবো আমার চিনে ফেলবে। ওকে, দেখো দেখো এখানে এসে আমরা যদি এই ল্যাপটপটাকে এখানে ডিজাইন করি এবং এর মধ্যে আমরা এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। কি করার চেষ্টা করি? ভিজুয়ালাইজ করি, দেখি হ্যাঁ কেমন হতে পারে। তো এই কথাটাকে যেটা বের করে নিচ্ছি, এটা এখান থেকে নিয়ে এসে ইউএসবি পোর্ট দিয়ে ভিতরে দিলাম। আর এটা যেহেতু শোনা দরকার, তাই এটা বের করে নিয়ে এসে এই একটা যন্ত্র, নাম কি হতে পারে বলেন দেখি? সাউন্ড বক্স। এই কি হতে পারে বলেন? মাইক। ওরা নাকি সাউন্ড বক্স পাইছে, তোমরা কি বক্স পাইছো? মাইক বক্স। মাইক পাইছো এটা? শোনো, আমাদের শেখায় যে কত প্রকার ভুল আছে। তো আমি বললাম না যে প্রকৃতিতে শিক্ষা নিলে যেন পরিপূর্ণ হয় না। দিস ইজ কল্ড মাইক বা মাইক্রোফোন। আর এটা জোরে কথা বলে, স্পিক করে, তাই এটার নাম স্পিকার। কি নাম? স্পিকার। ঠিক আছে? এই ফিজিক্স যারা পড়ো, তোমাদের ফিজিক্সের একদম শেষের দিকের 11তম অধ্যায় সম্ভবত, নাম হচ্ছে সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। কি নাম? সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। সেখানে কিন্তু শেখানো হয়, ঠিক আছে, একটা ধাতু থেকে কিভাবে অর্ধধাতু তৈরি হয় আর অর্ধধাতুটা থেকে কিভাবে এই জিনিসগুলো ডিজাইন করা হয়, ঠিক আছে? সেখানে এটা শেখানো হয়। তো যাই হোক, আমি চলে আসলাম আমার কাজে। এখন দেখো তো ভাই, এখন দেখো তো
এইখানে যে কথাবার্তা বলতেছি এই কি শুনতেছি তাকে দেখা দরকার না। এই যখন বলবে এখানে একটা এনকোডার আছে, এনকোডারটা করবে কি জানো? ওরে বলে বস কিছু বলেন, ও যদি বলে হ্যালো তখন সুন্দর করে এখানে টাইপ করে দেবে HELLO, দিস ইজ হ্যালো। ওকে, এর মাঝে লেখা যাওয়া এই HELLO এইটাকে বলা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে বর্ণ। কি নাম? বর্ণ। এখান থেকে যেটা বের হয়েছে নাম কি বলেন? সাউন্ড। এই সাউন্ড থেকে কি এসে বলেন? লেটার। লেটার অনেকগুলো লেটার একত্রে যুক্ত হলে নাম কি হবে? অ্যালফাবেট। কি নাম হবে? অনেকগুলো অ্যালফাবেট যখন পাশাপাশি যুক্ত হয়ে একটা অর্থ দিবে তখন তার নাম ওয়ার্ড। কি নাম বলেন? ওয়ার্ড। ওয়ার্ড। ওয়ার্ড মানে কি বলেন? শব্দ। তাই না? কতগুলো ওয়ার্ড যখন বাক্যে ব্যবহৃত হবে তখন তার নাম কি জানেন? POS, দ্যাট মিন্স পার্টস অফ স্পিচ। কি নাম? এটা আমরা বাংলা দ্বিতীয় পত্রের ভাষায় বলি পদ। কি বলি বলেন? পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ গুলো যখন পাশাপাশি বসে একটা কমপ্লিট সেন্স দিবে, তিনটি জিনিস থাকতে হবে। কটা? তিনটা। তখন এটার নাম হবে কি জানেন? সেন্টেন্স। কি হবে? সেন্টেন্স কাকে বলে জানো তোমরা? জানো তোমরা? জানো না? বলো দেখি সেন্টেন্স কাকে বলে? শিওর? শিওর? তাহলে একটা বাক্য বানাই দিলে। হ্যাঁ, ও আমি তো ছিলাম গণিতে না, এটা ইংলিশে ঢুকতেছিলাম। ঢুকবো নাকি ব্রেক দিব? ঢুকবে। তাহলে সেন্টেন্স ধরো আমি বললাম যে আমি ভাত খাই। কি খাই? এটা কিন্তু আমি একটা 80 পাই, টাকা সবাই। আমি ভাত খাই ট্রান্সলেশন করেন তো কি হয়? শিওর? আচ্ছা আমি একটু ট্রান্সলেশন করি। ছোট মাথা এই ইংলিশে তো বুঝি না। হ্যাঁ, তো আমি এটা ইংরেজি কি বলেন? ভাতের ইংরেজি কি বলেন? আর এই খাই ইংরেজি কি বলেন? ইট। তাহলে তো হয়ে গেল। আমার কি আছে? আই রাইস ইট। তোমাদের কেন আই রাইস আসলো? আচ্ছা তাহলে আমাকে বলো এটা কি কতগুলো শব্দ ব্যবহার করছি না? তাহলে কি এটা একটা মনের ভাব প্রকাশ করছে না? তাহলে এটা কি বাক্য হয়নি? হয়েছে। তাহলে তোমাদের সাথে মিলল না কেন? স্ট্যান্ড আপ। বসে নেই, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। সব সাথে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়াবো। নাম কি বলো? একটু সবাই হাসি দাও তো। একটা হাসি দাও। হাসতে হবে, প্রচুর হাসতে হবে আর প্রচুর বুঝতে হবে। হ্যাঁ বলো, কি বলতেছিলাম? ভুলে গেছো? এটা বাক্য হয় না কেন সেটা বলো। রুলস অনুযায়ী হয় না, তাই না? কি রুলস অনুযায়ী? সাবজেক্ট আগে বসে। শিওর তোমরা? আচ্ছা তোমার কাছে কি এমন আইডিয়া আছে যে কোন বাক্যের সাবজেক্ট আগে না বসে ভার্বটা আগে বসে? নাই? এমন কোন বাক্য নাই যার ভার্ব আগে শুরু হয়? আছে তো। নাই মানে কি? আছে। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো যেমন ওপেন দা বুক, আছে তো নাকি? অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় এরকম কোন বাক্য আছে তোমার কাছে? অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় মানে বিসমিল্লাহ, বাক্যের শুরুতেই অবজেক্ট আছে কিনা? কথা বলো। কি বাক্য আছে? কথা বলো, উত্তর দাও। নাই না এক্সপ্লেনেটরি সেন্টেন্স না। বলো নাই। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো তো অবজেক্ট দিয়ে শুরু হয়, ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? তো এখানে তো তোমার অবজেক্ট দিয়ে শুরু হয়ে গেছে, ঠিক আছে? বসো। বিরক্ত করলাম? বিরক্ত করলাম? ভয় পাইছো? একটা হাসি দাও। এই জায়গায় আই বাই স্পিচ এই বাক্যটা আসলে হয়নি, পেছনে একটা ছোট্ট কারণ আছে, আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, সবাই মনোযোগ দাও। শোনো, আমি যখন বলেছিলাম সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করলে এখান থেকে আমি তিনটি জিনিস পাবো। প্রথমে আছে ACN, যেটা আছে সেন্স। কি এসে বলেন? সেন্স। এই সেন্স মানে হচ্ছে জ্ঞান বা ভাব। কি বলছি বলেন তো? জ্ঞান বা ভাব। এরপর আছে TENC, যেটা আছে টেন্স থেকে। কোথা থেকে? তাহলে সেন্স আর কি লাগবে বলেন দেখি? টেন্স। টেন্স মানে কি বলেন? কাল। অর্থাৎ ক্রিয়ার কাল লাগবে, ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব। এ কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ ওয়ান ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা পূর্ণ বাক্যের, একটা কমপ্লিট বাক্যের অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? বাট উইদাউট এনি ফাইনাইট ভার্ব দেয়ার ইজ নো কমপ্লিট সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ তোমার একটা ফাইনাইট ভার্ব ছাড়া কখনো ইংরেজি বাক্যে, কখনো ইংলিশ গ্রামারে কোনো কমপ্লিট বাক্য হইতে পারে না, কোশ্চেন কালেও নয়। আরেকটা জিনিস আছে এখানে লুকায়িত। তাহলে বলেন আমার বাক্যের মাঝে ভার্ব আছে কিনা? আবার এখানে সেন্স ভাব দিছে কিনা? দিছে। তারপরে সেটা বাক্য হয় নাই। কেন হয় নাই জানো? এটা হয় নাই এই কারণে, এই যে প্রথম যে করে এসি ছিল না, এসি তে সিকোয়েন্স। কি বলছি বলো? সিকোয়েন্স। সিকোয়েন্স মানে হচ্ছে পদক্রম। কি ক্রম? পদক্রম কথার অর্থ হচ্ছে কার পর কোন পদ বসে। কি বলছি বলেন? কার পর কোন পদ বসে। যেমন তোমরা বলছো না একটু আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি ইন্টারোগেটিভ হতো তাহলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত। যদি অপটেটিভ হতো, এক্সক্লামেটরি হতো, তাহলে এর স্ট্রাকচার কি হয়ে যেত বলো দেখি? চেঞ্জ হয়ে যেত। তাহলে অ্যাকর্ডিং টু দা assertive sentence we have a right structure which is introduce the subject plus verb plus
Object. And in this sentence, we can see that there is no organizing way to express it. এখানে কোনো সঠিক উপায় নাই যে আমরা এটাকে প্রকাশ করব এভাবে যে আগে সাবজেক্ট তারপর ভার্ব তারপর কি বলো দেখি অবজেক্ট এসবিও রুলস এখানে ফলো করে নাই কথা বুঝতে পারছি যার কারণে এটা কি নয় বলো তো কমপ্লিট সেন্টেন্স হতে পারে না তাহলে এই পদক্রমটা ঠিক রাখতে হবে তাহলে কি হবে আগে সাবজেক্ট তারপরে ভার্ব কি হবে ইট তারপরে কি হবে রাইস তো এই জিনিসটা তাহলে কি হবে বলো দেখি সেন্টেন্স আমি এখানে আটকেছিলাম একটু সামনে আগে তাহলে আমরা প্রথম কি পাইছিলাম বলো সাউন্ড সাউন্ড থেকে কি পাইছিলাম বলো লেটারের উপর কি আছে আলফাবেটের উপর কি বলছি ওয়ার্ড গুলো কি বলা হয় ভোকাবুলারি পার্টস অফ স্পিচ এই পচের পর এটা কি আছে বলো সেন্টেন্স হাজারো সেন্টেন্স নিয়ে হাজারো সেন্টেন্সের মাথা ব্যথা ঠিক আছে মাথা ব্যথা একটাই সেটা হলো প্যারাময় লাইফের প্যারাসিটামল কি বলছি বলেন তো প্যারাময় লাইফের প্যারাসিটামল ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে প্যারাগ্রাফ কি নাম তাহলে অনেকগুলো সেন্টেন্স মিলে কি তৈরি হয় বলেন দেখি প্যারাগ্রাফ আর এরকম শত শত প্যারাগ্রাফের সমন্বয়ে তৈরি হয় আমাদের ইচ্ছে কম্পোজিশন লেটার তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং কমপ্লিটিং স্টোরি ডট 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 ইটিসি এটসেট্রা কথা কি বুঝাইতে পারছি তো তুমি এখানে কোর লেভেল থিংকিং হচ্ছে এই ভোকাল কর্ড যেখান থেকে তোমার শব্দের উৎপত্তি হয়েছে কথা বুঝতে পারছো এরপর ধীরে ধীরে ফ্রেম ধরে ধরে প্রত্যেকটা ইংলিশকে যদি তুমি অ্যানালাইসিস করো দেন তুমি আসলে ইংলিশের মজাটা বুঝতে শিখবা যে কিভাবে ইংলিশ শুরু করতে হয় বাট আমাদের টিচারের কাহিনী শোনো আমি যখন তোমাদের ক্লাসে পড়তাম তখন আমার একজন স্যার ছিলেন ইংলিশ শেখাতে এসেছিলেন হ্যাঁ এসে একটা বই নিয়ে আসছিল এই বাবারা তোমরা কি ভালো আছো আর চশমাটা আটতে এমন ভাবে এইখানে থাকতো হ্যাঁ এসে দিকে তাকাতো এই তুমি কি ভালো আছো হাতে দুইটা চক থাকতো কাঁধে একটা বই থাকতো আর এক হাতে এই কাঁধে একটা ছাতি থাকতো ঠিক আছে কালো কালার ছাতি লম্বা একটা ডান্ডা থাকতো এইখানে আসার পর দেখবে এখানে ছাতিটা তুলে রাখবে এই তোমাদের সাথে আমি ইংলিশ নিয়ে কথা বলবো ওকে ফাইন এইবার ইংলিশ নিয়ে যখন কথা বলবে তখন দেখবে যে এই বইটা খুলে বলবে বইয়ের সবাই 343 পৃষ্ঠা ওপেন করো ঠিক আছে করার পর বইটা রেখে দিল যে কি যে বললো আল্লাহ বুঝোটাই ভালো জানে হ্যাঁ এটা দেওয়ার পর যখন হয়ে গেল আজকে তাহলে আমাদের হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্স শেষ ওকে কালকে তাহলে আমরা কি শেষ করব ট্যাগ কোশ্চেন শেষ করব আরে বাহ চমৎকার টিচার একটা করে শেষ 12 মাসে 12টা লেকচার দেয় কয়টা লেকচার 12 তো একদিন টেন্স শুরু করছিল টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শুরু করছিল এরপর ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আজ পর্যন্ত আর কোনোদিন শেষ হয়নি ঠিক আছে একদিন আইছে স্যার আজকে বই শেষ করব কি শেষ করব তো বলতেছে বাবা দেখো প্রথম পৃষ্ঠাটা অনেক সুন্দর করে ডিজাইন করছে হ্যাঁ এরপর পাতা উল্টাও দেখি দুইটা মানুষ তো আমরা ছোটবেলায় তল না উপর খেলতাম কি খেলতাম তো এই আমি ধরতাম তল না উপর যেদিকে উপর বলতে উপরে মানুষ থাকলে আমি পিটাইতাম আর যদি তলে মানুষ থাকলে আমার পিটাইতাম ঠিক আছে এইবার বলতে এই উঠতে আজকে কথা শেষ হ্যাঁ তাহলে শোনো আজকে ইংরেজি গ্রামার শেষ কালকে ইংলিশ ফার্স্ট শেষ করব ওকে এই হচ্ছে আমাদের তথাকথিত টিচারদের কাজ ওকে একটা জিনিস মাথায় রাখবা খুব কান খুলে শুনে রাখো প্রকৃতির সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় তো তোমরা আমার সামনে বসে থাকা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে কাদামাটি তোমার আমি যেমন টিপা মানুষ বানাবো তুমি তেমনই তো হবা তোমার আমি যদি তৈরি করতে না পারি আমি কিসের দায় দেই যে আমি একজন টিচার বলো কি আমার স্ট্র্যাটেজি আছে আমার তোমাকে ভালো করার জন্য কি আমার স্টেপ নিয়েছি আমি কি স্টেপ নিয়েছি বলো কি চাও আমার কাছে এই জন্য তোমাদেরকে চাইতে হবে তাকে দিতে হবে একটা কম্পিউটার কখনো একা একা চলতে পারে না তারা চালাইতে গেলে একজন দক্ষ অপারেটর লাগতে হবে ঠিক আছে ওই অপারেটর যেমন চালাবে কম্পিউটারটা আপনি কাজ করবে কম্পিউটারটি একা একা কাজ শুরু করে দেয় কখনো হ্যাঁ হয় যদি কম্পিউটার অসুস্থ হয়ে যায় তাহলে এটা ভাই টোটালি ডিপেন্ডস অন ইওর টিচার্স এটা তোমার ওই শিক্ষক ফ্যামিলির উপর ডিপেন্ডস করে তোমার কি বানাইতে চাই ঠিক আছে আমাদের এই যে শেখার পথটা এটা কি করতে হবে আমাদেরকে স্মুথ করতে হবে আর যে কোনো জিনিস বুঝে পড়ার ট্রাই করো বুঝে করার ট্রাই করো ঠিক আছে আর আমি তো অলওয়েজ এই কথাটাই বলি যে আমরা প্রকৃতিতে শিক্ষা নেই না জন্য আমাদের শিক্ষাটা কি হয় না আমাদের পরিপূর্ণ হয় না শিক্ষাটা পরিপূর্ণ করতে গেলে বুঝে প্রকৃতির সাথে তাল মিলাই করতে হবে আর আমরা উত্তরবঙ্গে এমনিতে অনেক পিছিয়ে আছি এটা কি বিশ্বাস করো তোমরা হ্যাঁ আমি বাংলাদেশের 64টা জেলায় ক্লাস নিয়েছি ঠিক আছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে প্রথম হচ্ছে ঢাকা মিরপুর 10 যেখানে শিক্ষার জন্য একটা উর্বর পরিবার আর একটা হচ্ছে তোমার চট্টগ্রাম জোন ঠিক আছে এই জনের স্টুডেন্ট এমনিতেই মনে হয় যে সমুদ্রের লবণ খায় মনে হয় লবণটা মাছ খায় ওদের মাথা এমনিতেই খোলা এটা বিশ্বাস করবো না এখন অনেক পরে গিয়ে বুঝতে পারবো কথাটা একদিন মনে থাকবে যে অমুক স্যার এসেছিল আমরা কিছু কথা বলে গেছে ওই এলাকার মানুষ এমনিতেই ফাটায় ঠিক আছে ওরা প্রচুর মনে করে যে বুদ্ধিজ্ঞান সম্পন্ন এখানে যদি সেটআপটা সবকিছু ঠিক হয় আমি তো মাঝে মাঝে আসবো ঠিক আছে
তাহলে আমি এরপর যদি কখনো সময় পাই তোমাদের গণিতের যে ফ্রেমটা আছে এটা ধরে ধরে তোমাদের গণিত শেখানোর ট্রাই করবো। ওকে, গণিতটা আসলে অনেক কিছু বোঝার বিষয় আছে। আর ওই যে বললাম না 30 সেকেন্ড প্রোগ্রাম, এই 30 সেকেন্ড প্রোগ্রাম মানে কি 30 সেকেন্ডে সবকিছু কি করতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ এবারে যেমন হঠাৎ করে একটা প্রশ্ন আসে, তোমাদের যদি প্রশ্ন করে দেই কতজনের মধ্যে 9 10 আছে না, 10 থেকে আসো, 10 ও 10 এর ধাক্কাই তো বেশি, 10 এর ধাক্কাই বেশি। ঠিক আছে, হ্যাঁ যদি বলি বলো তো অধিবৃত্তে উৎপন্ন কোণটি কোন ধরনের কোণ? অধিবৃত্তে উৎপন্ন কোণটি কোন ধরনের কোণ? বৃত্ত পড়ছো না, বৃত্ত অধ্যায়টা পড়ছো না? এবার যদি বলি যে উপচাপে উৎপন্ন কোণটি কোন ধরনের কোণ? সত্যি কথা বলতে অনেকেই কেবল আবিষ্কার করতে শিখলা যে উপচাপ কি, অধিচাপ কি। আবার যদি বলতাম যে সমচাপে উৎপন্ন কোণটি কত, তাহলে সমচাপ কি? কেন এটা একটু খুলে বলবো? এই অভয় দিলে বলি, নাহলে মানে ব্যারিকেড দিও না, ব্যারিকেড দিও না স্যার, আটকায় দিমু আপনারে, যাইতে দিমু না। শোনো, আমরা যেভাবে গণিত করি সেটা হচ্ছে বইয়ের টিচাররা যে মনে করো বৃত্ত অধ্যায়টাই পড়াচ্ছি, তো বৃত্ত অধ্যায়টা দিয়ে আমরা শুরু করলাম যে আজকে তোমাদের আমি কি শেখাবো বলো দেখি। বৃত্তের কোন জায়গাতে কি করতে হবে এটা তো দেই না স্টুডেন্টকে, না দিয়ে আমাদের ধারাবাধা কয়েকটা সূত্র আছে না, কয়েকটা উপপাদ্য আছে না, স্টুডেন্টকে চাপ দেই কালকে 17 নাম্বার উপপাদ্য মুখস্থ করে আর না হলে তোমার খবর খারাপ আছে। ঠিক আছে, অধিচাপে উৎপন্ন কোণটি কোন ধরনের? একটা জিনিস মাথায় রাখো, এই চাপ বোঝো, চাপ বোঝো, প্রেসার বোঝো, এই প্রেসার আর বৃত্তের চাপ এক জিনিস না। ঠিক আছে, চলো একটা বৃত্ত যদি তুমি অঙ্কন করো, ঠিক আছে, একটা বৃত্ত যদি তুমি অঙ্কন করো, তো এই বৃত্তের মাঝখানে কিটা বলো দেখি? বিন্দু। বিন্দু না কেন্দ্র, কি নাম? কেন্দ্র। এই কেন্দ্রটা যখন সমান সমান দুইটা ভাগে ভাগ করে দিবা, কেন্দ্র টাচ করে চলে যাবে, তখন এই মধ্যবিন্দু দিয়ে যাওয়া এই যেটাকে বলা হচ্ছে ব্যাস। কি বলা হচ্ছে? ব্যাস। কোনটা বৃত্তকে যদি স্লাইস করো, কেটে টুকরা বানাও, তাহলে এই কাটা অংশটাকে প্রত্যেকটিকে বলা হয় একটা করে চাপ। কি বলা হয়? চাপ। একটা ছোট্ট নিনজা জিনিস দিয়ে যায়, সারা জীবন মনে রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে সমান সমান ভাগ করছি না, এই বলো সমান সমান ভাগ করছি না। এই বিন্দুটার নাম যদি হয় a, এটার নাম যদি হয় b, তাহলে ab যে যেটা বা ব্যাসটা আছে এটা বৃত্তটাকে সমান সমান দুইটা অংশে ভাগ করছে, ঠিক কি না? আবার যদি আমি এখান থেকে এইটা দেখি c আর এটা দেখি কি বলেন দেখি d, এই জ্যামিতিতে যোগ করা মানে দুটি রেখার মধ্যে, দুটি বিন্দুর মধ্যে রেখা টেনে দেওয়া। ঠিক আছে, তাহলে cd কি আর এটা যায়, এই ab যদিও সমান সমান দুইটা অংশে ভাগ করছে, বাট cd কি সমান সমান ভাগ করছে না, সমান সমান ভাগ করছে, অসমান ভাগ করছে। তখন একটা হয় ছোট আর একটা কি হয় বড়, আর সমান সমান করলে দুটি কি হয় বলেন? সমান। এই যে সমান সমান অংশে ভাগ করছে এটার নাম সমচাপ, এটার নাম কি বলেন? সমচাপ। আর এইটা যে একদিকে বড় হয়েছে একদিকে ছোট হয়েছে, বড়টার নাম অধিচাপ আর ছোটটার নাম হচ্ছে উপচাপ। কি চাপ? উপচাপ। এদের মধ্যে মাথায় রাখবেন, এদের মধ্যে মাথায় রাখবেন, তিনটা এইভাবে নেবেন। যদি মনে করেন বৃত্তটা হলো এটা, এটার মধ্যে যদি সমান আর অসমান হয়, তাহলে বড়টার নাম কি বলেন? অধি, আর ছোটটার নাম কি বলেন দেখি? উপচাপ। আপনি এটা এখানে কোণ অঙ্কন করবেন, বৃত্তস্থ কোণ অঙ্কন করে দেখবেন এই প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হবে। কত হবে? 90 ডিগ্রি। তাহলে মাথায় রাখার বিষয় হচ্ছে অধিচাপে উৎপন্ন কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ। কোন কোণ? সূক্ষ্ম কোণ। কিন্তু আপনি যখন এই উপচাপ ছোটটা অঙ্কন করবেন তাহলে অবশ্যই এর মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে। তার মানে উপচাপে অঙ্কিত কোণটা কোন ধরনের কোণ? স্থূল কোণ। কোন কোণ? স্থূল কোণ। আর সমচাপে উৎপন্ন কোণটা আমার মুখের কথা নয়, কাজে একদম বের করে দেখবা। ঠিক আছে, এটা যদি তুমি অঙ্কন করো তাহলে কোথায় অঙ্কন করার পর দেখার দরকার নাই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি এই দিকে অঙ্কন করো তাহলে কি হবে? এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হতেই হবে, না হলে থিওরি ভুল, হৃদয় স্যার ভুল। কথা কি বুঝতে পারছি? তাহলে বলেন সমচাপ উৎপন্ন কোণটা কোন ধরনের হবে? সমকোণ। অধিচাপ উৎপন্ন কোণটা কি হবে? সূক্ষ্ম কোণ। আর উপচাপ উৎপন্ন কোণটা কি হবে? স্থূল কোণ। এখন মনে রাখবা কিভাবে, মাথায় রাখবা ব্যালেন্স থিওরি। কি থিওরি? ব্যালেন্স থিওরি বোঝো? ব্যালেন্স সমতা বোঝো? সমতা বোঝো? ব্যালেন্স থিওরি মানে সমতা থিওরি। ঠিক আছে, কি থিওরি? যে সব সময় সমান সমান থাকবে, তাহলে এর যেহেতু সমান তাহলে ওর সমকোণ সমান সমান, কিন্তু এর যেহেতু বেশি তাহলে কি হবে? কম। তার মানে অধিচাপ হলে অধি মানে বেশি না, তাহলে ওখানে কি হবে? কম। তার মানে কি সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। এটা কি উপ মানে কি ছোট আছে, তাহলে কোণটা কি হবে? বড় হবে। তাহলে অধিতে সূক্ষ্ম, উপতে স্থূল, আর সমতে কি হবে? সম। তার মানে ব্যালেন্স থিওরি। কোন থিওরি? আর কি করতে হবে? সেখানে দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই ধরনের জিনিস যদি শিক্ষা দেই তাহলে ওটা বেশি দূর আগাবে না। ঠিক আছে, শিক্ষা দিতে হবে তোমাকে অন্যরকম, শিক্ষা দিতে হবে প্র্যাকটিস শীট ধরে। কেন? একটা টিচার যখন পড়ায় তিনি নিজে কিছু তৈরি করতে পারে না, বলো পারে কিনা? তার নিজের কিছু নাই, নিজেরটাকে তোমাকে দিতে হবে। যে আমার মনের ভিতর বাসনা এটা ছিল, এইটা এবার প্রশ্নে আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এই ধরনের সাজেশন দেওয়ার মানসিকতা রাখতে হবে। এবার আইসিটি তে যে পরীক্ষাটা হইলো তোমরা তো ফেস করছো, যে কত চলে গেল আইসিটি পরীক্ষাটা, আমরা একটা সাজেশন দিলাম 200 এমসিকিউ। কত এমসিকিউ? মাত্র 200 এমসিকিউ। তো তোমরা এইটা পড়িও, এখান থেকে 20 প্লাস কমন পাবে।
বইলা আমি কিন্তু চলে আসছি, ওখানে যাইনি। পরীক্ষা যখন শেষ তখন আমি ঢুকবো পরীক্ষা হলে ঢোকার সাথেই দেখলাম যে একদল ছেলে স্টুডেন্ট তো আইসা আমার হাউমা করে জানে যে স্যার প্রশ্ন কমন পড়ছে। তো আমি এতটুকু কনফার্ম ছিলাম যত প্রশ্ন যদি কমন পড়ে তাহলে 18 অথবা 20 এরকম কিছু প্রশ্ন কমন পড়বে। বাট ওর মুখ থেকে যখন শুনলাম যে স্যার 25টাই কমন ছিল, আমার গায়ে লোম দাঁড়ায় গেছে। হাউ ইট ক্যান বি পসিবল, এটা কিভাবে সম্ভব হয়? তো এটা হচ্ছে স্টুডেন্টকে তুমি দিবা নিজের বিবেক থেকে, ভালো লাগা থেকে বুঝতে হবে, প্রশ্নটি রিসার্চ করতে হবে যে আমি অনেক পড়াইলাম স্টুডেন্টকে কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন কমন ফলাইতে পারিনি। আমার প্রাইভেট পড়ানোর দরকার আছে? আমার জায়গায় না আসে তো সে ওই স্টুডেন্ট অন্য জায়গায় পড়তে পারতো, সেখানে তার রিজিক দাব হইতো, সে ভালো কিছু করতো, ভবিষ্যতে অনেক ভালো জায়গায় লিখ দিত, ঠিক কিনা বলো? তো আমার কাছে কেন আসবে? আসার পেছনে কারণ হচ্ছে এইটা, আমাকে রিসার্চ করতে হবে। একজন টিচার হচ্ছে একজন অ্যাক্টর, কি বলছি বলো তো? টিচার ইজ অ্যান অ্যাক্টর, একজন শিক্ষক হচ্ছে কি বলো একজন অভিনেতা, তিনি অভিনয় করবে, স্টুডেন্ট ওখান থেকে শিখবে। কথা কি বুঝতে পারছো? টিচার ডান্স করবে, সেখান থেকে স্টুডেন্ট ডান্স শিখবে। টিচার পড়াবে, সেখান থেকে স্টুডেন্ট পড়া শিখবে, হাউ টু রিড, হাউ টু স্টাডি, হাউ টু রাইট। একজন টিচারের লেখার স্টাইল দেখলে স্টুডেন্টরা ফলো করবে, কিভাবে স্যার এ লেখে, বি লেখে, সি লেখে, ডি লেখে, স্যার কিভাবে ক লেখে, আমি তো ট্রাই করি। কথা কি বুঝতে পারছি? আমি একবার ঢাকায় গেলাম একটা প্ল্যাটফর্মে, ওখানে ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পর স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা বলো তো তোমার সামনে যে টাকা অবস্থা রাখে একটা জ্ঞানের ভান্ডার রাখে, তুমি কোনটা নিবা? কে টাকা অবস্থা? আমি বলি তো জ্ঞান দিতাম, ম্যাডাম যাতে তোর অভাব। স্টুডেন্টকে বেশি মোটিভেশন দিয়ে লাভ আছে? দেয়ার ইজ নো মোটিভেশন উইদাউট ইউ এন্ড ইয়োরসেলফ। তোমার নিজের বোঝা, তোমার নিজের কাছে সবচেয়ে বড় পারফেক্ট জিনিস তুমি বোঝো কোনটা তোমার মোটিভেশন। আমার মোটিভেশন তোমার কিছু নাই। কথা কি বুঝতে পারছি? সো তুমি তোমার পড়া করবা, যেখানে সমস্যা স্যারের কাছে নিয়ে আসবা, বারবার সলভ করবা। আচ্ছা তুমি কেন টাকা দিয়ে পড়তেছো না? স্যারের যে দুটো বেশি কোশ্চেন করো, স্যার কি তোমাকে বেশি টাকা যাবে? না। দুটো কম কোশ্চেন করলে কি কম টাকা যাবে? না। টাকা তো ঠিকই দেয়া লাগে স্যারকে, তাই না? তাহলে কেন তুমি বেশি নিবা না? ওকে, অনেক কথা বলছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। দেখা হবে নেক্সট কোন সেশনে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।